যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে এসো, খেলে ধরা কোনোখানে রবে না। আমি ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে ঝরে, গলে যাবে যে বরফ গলে না। আমি গলা বেঁচে খাবো কানের আশেপাশে রব, ঠোঁটে ঠোঁটে রেখে কথা হবে না। আরো একদিন হব কারো, এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। এই গানটা মানে ইটস লাইক আ হিস্ট্রি ফর মি। মানে এটা মনে হয় যেন আমার একটা ইতিহাস। বাজে স্বভাব গানটা মানে অনেক দিন ধরে লেখা হয়েছিল, এটা আমি আমার শোতে বলেছিলাম। আমার শ্রোতারা কিন্তু বাজে স্বভাব অনেক আগে শুনেছে, 1 বছর ধরে তারা শুনেছে, এবং প্রতিবার তারা আমাকে শোনাতে বললে আমি নতুন নতুন বানিয়ে বানিয়ে তখন যেই লিরিকটা মাথায় আসতো ওটা দিয়েই শোনাতাম। তো শেষের বারও ওইরকমই আমার কাছে অর্ধেক লেখা ছিল, বাকি অর্ধেক বাসার পিসিতে। তো পৃথ্বীদা যখন বললেন, আমি তখন আরেকটা লিখে শেষ অন্তরাটা তখন লিখে নিয়ে গিয়ে আমি বাজে স্বভাব গানটা গেয়ে ফেললাম। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওই ডেমোটাই আজকে এই জায়গাটাতে এসেছে। তো ওটার স্মৃতি বলতে, ওইটা যখন লিখেছিলাম এতটুকু জানি যে ওইটা লেখার 1-1.5 বছর আগে পর্যন্ত, 2 বছর পর্যন্ত আমি, আমার মতন ছন্ন ছাড়া মানুষ খুব কম ছিল, খুব ছন্ন ছাড়া একটা জীবন আমি যাপন করেছি। মানে হেন কিছু নেই তখন আমি করিনি আর কি, যেটা ভালো লেগেছে সেটাই করেছি। এবং ওই পিছুটানহীন অনুভব করার পরে তখন মনে হয় বাজে স্বভাব গানটা লেখা যায়। আসলে একটু সার্কাস্টিকভাবে আমি লিখে রেখেছিলাম। তো এই লাইনটার একটা মজার হিস্ট্রি আছে। এটা আসলে আমি বলবো যে ইটস আ ডাবল মিনিং থিং। আরেকটা মিনিং যে যেটা বোঝার বুঝে নিক, আই ডোন্ট কেয়ার, যার যেটা ইচ্ছে বুঝুক। তবে আমার লেখার সময় মাথায় এটাই ছিল যে আমি বেশ কিছু স্বার্থপর শ্রোতা পেয়েছি যারা দুঃখের সময় রেডিও শো এর সাথে 100 ভাগ যুক্ত থাকে, আর যেদিন তাদের দুঃখ চলে যায় সেই দিন আর এই রেডিও শোগুলোর এই আরজেটার বা কথাগুলোর তাদের কাছে কোনো মূল্য থাকে না, তারা হারিয়েই যায়। তো এই যে কিছুদিনের জন্য যারা আসে তাদের জন্যই আমার এই লাইনটা ছিল, যে আমি ব্যক্তিগতভাবে যখন কথা বলছি তখন কারো একদিন হচ্ছি, কারো এক রাত হচ্ছি, এর বেশি কারো রুচি হচ্ছে না। এক সময় তাদের জীবন এগিয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ, একটা ছেলে বা একটা মেয়ে ক্লাস 6 থেকে শুনছে, সে ক্লাস 9-এ উঠে একরকম হয়ে যাচ্ছে, ইন্টারমিডিয়েট উঠে সে তার লাইফস্টাইলে চলে যাচ্ছে। আমার লাইফস্টাইল কিন্তু এটাই রয়ে যাচ্ছে, আমি উপস্থাপকই রয়ে যাচ্ছি, কিন্তু আমার যে শ্রোতা প্রতিদিন চেঞ্জ হচ্ছে, তাদের রুচি বদলাচ্ছে, সেখান থেকে লেখা আর কি। অসাধারণ অনুভূতি। আসলে কি বলবো, যে আপনি বললেন না যে কণ্ঠ দিচ্ছি, আমি কণ্ঠ দিচ্ছি না ভাইজান, কণ্ঠ দেওয়ার সুযোগ কিছু মানুষ করে দিচ্ছেন। এতটা ক্ষমতা আমার হয়নি যে আমি খান সাহেবের সিনেমায় গিয়ে গান গাইবো। দ্য ক্রেডিট গোজ টু রায়হান রাফি ভাই, উনি অ্যালাউ করেছেন, হ্যাঁ রেহানের ভয়েসটা ওকে, এটা থাকবে। দ্য ক্রেডিট গোজ টু রবিউল ইসলাম জীবন ভাই, যিনি লিরিসিস্ট, যিনি নিধি ভাই সুরকার। ওনারা দুজন মিলে ডিসাইড করেছেন যে এই গানটা রেহান ভাই গাইলে ভালো লাগবে। তো ওই জায়গাটা যে ওনারা আমাকে দিয়েছেন, হয়তো আজকে বাজে স্বভাব বা রূপকথার জগতে এই গানগুলো মানুষের কাছে পৌঁছানোতেই ওনারা এটা দিয়েছেন, সেখানে অবশ্যই আমারও কৃতিত্ব আছে, আমিও সাধনা করি, কষ্ট করেছি, কিন্তু এই সুযোগগুলো আসলে ওনারা না দিলে পেতাম না। আমি সবসময় বলি, অনেকেই আমাকে বলে যে আপনি মনে হয় খুব বেছে বেছে গান গান। আমি বলছি জি না ভাই, খুব বেছে বেছে কিছু কম্পোজার আমাকে ডাকে, বাকিরা ডাকে না। ডাকলে না আমি না করার সুযোগ পেতাম, আমি না করার সুযোগ খুব একটা পাই না। শুনলে মনে হয় যে আমি খুব বেছে গান করি, বা আমি খুব না করে দিই, এই ধরনের গান আমি করবো না, এই ধরনের আমি গান করবো না। না সরি, ম্যাক্সিমাম কম্পোজারের সাথে আমার হয়তো কানেকশনই হয় না। যাদের সাথে কানেকশন হয় তারা ঠিকই ডাকে, যদি মনে হয় যে ইটস আ সুটেবল সং ফর রেহান রাসুল, সে ডাকে। আজ পর্যন্ত মানে হাবিব ওয়াহিদ ভাই, ফুয়াদ আল মুক্তাদির ভাই, প্রীতম হাসান ভাই, ওনারা অসাধারণ এক একজন কম্পোজার। ওনারা তো বাইরের মানুষদেরকে নিয়ে সচরাচর কাজ করেন না, ওনাদের নিজস্ব গণ্ডি আছেন। সো ওসব গণ্ডিতে তো আমরা ঢুকতে পারবো না। সো আসলে প্রীতম ভাইয়ের একটা আইটেম সঙে রেহান রাসুল কতটা ফাটাইতে পারে এটা পৃথিবী জানেই না, জানবেও না, কারণ প্রীতম ভাইয়ের মতন জোস কম্পোজিশন আমি করতে পারবো না, আর প্রীতম ভাই আমার মতন জোস গাইতে পারবে না। ডান।